অদিতি তখনও হাপিত্যেশ নয়নে লাকির দিকে চেয়েছিল। এদিকে সায়নী চাইছিল লাকির কাছ থেকে অদিতির মনোযোগ সরিয়ে নিতে। অদিতির মুখটা নিজের দিকে টেনে নিয়ে সায়নী বলল, কি দেখছিসটা কি? ঠিক সেই সময়ই সায়নীর মোবাইল বেজে ওঠে। হুট করেই তার রাগ কমে যায় এবং ব্যাগ থেকে মোবাইল বের করে সায়নী। স্ক্রিনে যে ফোন নম্বরটা সে দেখল, তা দেখে সে অবাক হয়ে গেল। ফোনটা তুলে বলল, হ্যাঁ দিদি, শোনো, তোমার বিয়ে আর বিয়ের বয়স নিয়ে যখন পরিবারের কোনো চাপ নেই, তখন তুমি এত চাপ নিচ্ছ কেন? বেকার নিজের ওপরে এত চাপ নিয়ে লাভ কি? আর সারাক্ষণ এই একই কথা ভেবো না, একটু বেড়াও, ফুর্তি করো, পার্টি করো, দেখবে মনটা ফুরফুরে থাকবে। তারপরে যদি দেখো জীবনে কোনো সমস্যা আছে, তখন আমাকে ফোন করো, ঠিক আছে? চলো, বাই। কেউ জানে না সায়নী কার সাথে কথা বলছিল। অদিতি লাকির দিক থেকে নজর সরিয়ে সায়নীকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাকে এত জ্ঞান দিচ্ছিলি? সায়নীর উত্তর, আরে বলিস না, আমার খুড়তুতো দিদি, আমার থেকে অনেকটাই বড়, লেখাপড়া শেষ, চাকরি করতে চায় না, আবার বিয়েও করবে না। এখন আমার কাকা ওকে বলছে হয় চাকরি কর, না হলে বিয়ে কর। রোজ এই এক কথা শুনতে শুনতে দিদি বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু বিরক্ত হলে তো চলবে না, এর তো একটা উপায় নিজেকেই বের করতে হবে। অদিতির উত্তর, হ্যাঁ, তাতে আবার এত চিন্তার কি আছে? তোর খুড়তুতো দিদি খুব সুন্দরী ও বুদ্ধিমতী, ওর যা ইচ্ছা সেটাই করুক। তুই বা ওর বাবা মা ঠিক করে দেওয়ার কি? সায়নী বলল, আরে আমার তাতে কোনো সমস্যা নেই, ওর যা ইচ্ছা করুক। কিন্তু কিছু মানুষ আছে না, বিয়ের জন্য খুব চাপ দেয়, আমার সেইটাই পোষায় না। অদিতির যেন এইসব কথা শোনায় ততটা মন ছিল না, যতটা সে লাকির দিকে মশগুল ছিল। লাকির সঙ্গে আরো কথা বলতে চাইছিল অদিতি, কিন্তু সায়নী যেন কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমনই সময় একটা গাড়ির হর্ন বেজে উঠল এবং একাডেমির সামনে সেই গাড়িটা থামতেই একদল ছেলে মেয়ে গাড়িটাকে ছেঁকে ধরল। গাড়ি থেকে নামলো একটা বডি বিল্ডারের মতো চেহারার ছেলে। তাকে দেখা মাত্রই সায়নী তার উত্তেজনায় কাবু রাখতে পারল না। সে চিৎকার করে বলে উঠল, আরে ঈশান! এই বলেই সায়নী হাত নাড়াতে নাড়াতে গাড়ি থেকে নামা ঈশানের দিকে এগিয়ে যায়। সায়নীর মুখ থেকে ঈশানের নাম শোনা মাত্রই অন্যান্য মেয়েরাও তার দিকে দৌড়ে এগিয়ে যায়। ভূমিকা নামের একটি মেয়ে উত্তেজিত হয়ে বলল, ঈশান! তারপর নিজের জায়গায় দাঁড়িয়ে ঈশানের দিকে হাত নেড়ে দৌড়ে গেল। ঈশানের এক বন্ধু বলে উঠল, আরে ক্যাপ্টেন, এই যে অডি A4, এই গাড়িটা তুই কবে কিনলি? ঈশান একটা কালো রঙের ডার্ক সানগ্লাস পরেছিল। বন্ধুর দিকে একবার তাকিয়ে সে মাথা নাড়ালো। ঈশানের আরেকটা বন্ধু উত্তর দিল, আরে ভাই, তোর জবে থেকে দুধের দাঁত ভাঙেনি, ঈশান ভাই তখন থেকে গাড়ি চালাচ্ছে। ঈশান, এই গাড়িটার দাম কত নিল রে? সানগ্লাস খুলে ঈশান একটু অহংকারী আর রুক্ষ কণ্ঠে জবাব দিল, এই গাড়িটার খুব একটা বেশি দাম নয়, অনরোড সব মিলিয়ে মাত্র 56 লাখ টাকা পড়েছে। আমি যতদিন কলেজে আছি ততদিন এটা চালাবো, তারপর এর থেকেও ভালো কিছু একটা কিনবো। অদিতির মনে প্রশ্নের উদয় হলো। অদিতি লাকির দিকে তাকালো, লাকিও তার দিকে তাকালো। তাদের মনে হলো ওখানে কি চলছে সেটা একবার দেখে আসা উচিত। দুজনেই উঠল আর ঈশানের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকলো। লাকিকে অদিতি জিজ্ঞেস করে, এ আবার কে? একে তো দেখছি একেবারে সেলিব্রিটি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। লাকির উত্তর, এর নাম ঈশান, আমাদের কলেজের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন, খুব বড় লোকের ছেলে, দুর্দান্ত বাস্কেটবল খেলে। ওর বাবার কোম্পানির যা লেনদেন তা বিক্রমের কোম্পানির চেয়ে অন্তত 10 গুণ বেশি হবে। কৌতূহলী চোখে অদিতি বলে, বাবা, ইজ রিয়েলি রিচ। এদিকে সায়নীও ঈশানের দিকে এগিয়ে গিয়েছে। সেখানে যেতেই খুব মিষ্টি করে সে বলে উঠল, ঈশান, চলো না, তোমার নতুন গাড়িতে আমাদের সবাইকে নিয়ে একটু নিউ টাউন ঘুরতে চলো। ঈশানের মুখে তখন সিগারেট জ্বলছে। সায়নীর দিকে সে একটা কামুক দৃষ্টিতে তাকায়। ঈশান সেরকম ছেলে ছিল না যে মেয়েদের ঘুরিয়ে তাদের বাড়িতে নামিয়ে দেয়, বরং সে তার থেকে বেশি কিছুই আশা করে। সিগারেটে একটা পাফ দিয়ে সায়নীর দিকে ফের একবার তাকিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, তবে আমি শুধু তোমাকেই বেড়াতে নিয়ে যেতে পারি।
গোটা গোষ্ঠীকে নিয়ে যেতে পারবো না। ঈশানের মুখ থেকে এই কথা শোনার পর সায়নীর মুখটা লজ্জায় আপেলের মতো লাল হয়ে গেল। তার অমন মুখ দেখে ঈশানও হাসতে লাগলো। সে তখন সিগারেটের আর একটা পাফ দিয়ে সায়নীর দিকে তাকিয়ে থাকলো। তারপর তাকে বলল, তাহলে চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে লাভ কি? ঈশানের মুখ থেকে এই কথা শোনা মাত্রই সায়নী আর একবার মিষ্টি হাসি দিল। ঈশান খুব ভালো করেই জানতো যে সায়নীকে গাড়িতে চাপিয়ে ঘোরানোর অফার তাকে দিতে হবে না, সায়নী নিজেই সে কথা তাকে বলবে। ঠিক হলো তাই। ঈশান গাড়ির দরজা খুলতেই সায়নী গাড়িতে চেপে বসল। গাড়ির মখমলি সিটে বসার পর তার যেন আলাদাই একটা অনুভূতি হলো। হঠাৎ উঠে বসে পড়ে ঈশানের আর এক বন্ধু। সে আর কেউ নয়, বিক্রম। ঈশানের দিকে তাকিয়ে হেসে সে বলল, ক্যাপ্টেন, তুমি যদি এভাবে একা ড্রাইভে যাও তাহলে আমরা সবাই কি করব? এটা কিন্তু ঠিক না। এখানে বাস্কেটবল টিমও আছে, আবার ড্রামা টিমও আছে। তুমি নতুন গাড়ি কিনেছো, আমাদের সবার পার্টি চাই। আজ আমরা দুটো টিম মিলেই কি একটা বড় সড়ো পার্টি করতে পারি না? বিক্রমের এই কথা শুনে বাকি সব ছেলেরা আর মেয়েরা একত্রে বলতে থাকলো, পার্টি 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 চাই, পার্টি চাই। ঈশান তখন তার গাড়ির স্টিয়ারিং ধরে বলল, ঠিক আছে, পার্টি হবে। তোরা সবাই ব্লু ক্যামেলে চলে যা, আমি ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসছি, তারপর তোদের জয়েন করব। সবাই তখন খুশি। বিক্রম প্রচন্ড উত্তেজনায় বলতে থাকলো, ইয়েহে! বাকিরাও বিক্রমের এই আনন্দের স্বরে গলা মেলালো। কিন্তু এই গাড়িতে তো এখনো একটা সিট। সায়নী ফাঁকতালে অদিতিকে খুঁজতে থাকে। দেখা মাত্রই সায়নী চিৎকার করে বলে, এই অদিতি, এখানে আয়, আয় গাড়িতে বস। ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে নিচ্ছিল না ঈশান। সে চাইছিল না এই গাড়িতে আর কেউ যাক। সায়নী সেসবের তোয়াক্কা না করেই আরো উচ্চ স্বরে বলতে থাকলো, আরে আয় আয়, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আজ আমরা রাতে সবাই পার্টি করব, ব্লু ক্যামেলে যাব। তুইও আমাদের সাথে চল, আয়, দেরি হয়ে যাচ্ছে, এখনই গাড়িতে ওঠ। অদিতি তার উত্তরে বলে, দাঁড়া, আসছি, লাকিকেও ডাকি। এই ভিড়ের মধ্যে অদিতি লাকিকে দেখতে পাচ্ছিল না। সায়নী বলল, আরে বলছিসটা কি? ওই ভিখারিটা যাবে আমাদের সাথে ডিনার করতে, পার্টি করতে। তোর কোনো আইডিয়া আছে কত খরচ হতে পারে? ওই টাকা দিতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। পাশ থেকে আর একটা মেয়ে বলল, যে জায়গায় আজকে আমরা পার্টি করতে যাব, লাকি কেন, তার 14 গোষ্ঠীও ওরকম জায়গায় জীবনে দেখেনি। সায়নী ফের একটা বিরক্তি আর অপমানের সুরে বলল, আরে ওর জামা কাপড় দেখেছিস? ছাপোষা ভিখারি একটা, ছেঁড়া প্যান্ট, জামার কোনো ছিঁড়ি নেই। তুই তাড়াতাড়ি আয়। লাকির লেগ পুলিং করার সুযোগ কেউ ছাড়তো না। সিনিয়র থেকে জুনিয়র সবাই লাকির পিছনে লাগতো। কি তার দোষ? তার দোষ দামি জামা কাপড় না পরা, রংবাজি না করতে পারা এবং বড়লোকি চাল দেখিয়ে না চলতে পারা। কিন্তু অদিতি সেই চোখে লাকিকে দেখে না, আর তাই তার লাকির জন্য খারাপ লাগে। অনেক দোটানা থাকা সত্ত্বেও অদিতি গিয়ে ঈশানের গাড়িতে বসে পড়ল আর তাকিয়ে থাকলো লাকির দিকে। অদিতি লাকির দিকে তাকিয়ে আছে দেখে রেগে গেল সায়নী। সে তড়ি ঘড়ি গাড়ির কাঁচ নামিয়ে বলল, এই যে লাকি, শোনো, আমাদের ব্যাগগুলো যত্ন করে রেখে দিই। যদি কিছু পড়ে যায়, কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, তাহলে তোমাকে মজা আমি দেখাবো। এই বলে গাড়ির কাঁচটা তুলে দিল। কিন্তু অদিতির চোখ আটকে থাকলো পিছনে লাকির দিকেই। লাকিও গাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর পকেটে হাত দিয়ে সে নন্দনের দিকে এগিয়ে গেল। আর সেখানে প্রবেশ করা মাত্রই লাকির ফোন বেজে ওঠে। ফোনের ওপারে ছিলেন কাশীনাথ অধিকারী। লাকি, বাবা আমাকে এখনই গৌতম খা ফোন করেছিলেন। তিনি জানালেন ব্যাপারটা মিটে গেছে, চিন্তার কোনো কারণ নেই। লাকি উত্তর দিল, বাহ, গ্রেট, ঠিক আছে, থ্যাংক ইউ। এই বলেই ফোনটা রেখে দিল লাকি। লাকির পরিবারের কানেকশন ছিল বহুদূর। যতদিন তার দাদু বেঁচে ছিল সেই কানেকশনগুলো অ্যাক্টিভ ছিল। দাদু মারা যাওয়ার পর এই কাশীনাথ অধিকারী এই সব কিছুকে বাঁচিয়ে রেখেছেন লাকির জন্যে। আর গৌতম খা তার দাদুর সময় থেকেই ম্যানেজার হিসেবে কাজ করছেন। লাকি মনে মনে ভাবতে লাগলো,
এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল, ভাবা যায়। এদিকে সন্ধে 6টার কিছু পরে লাকি জগিং করবে বলে মনস্থির করেছে। তখন অমিত ফোন করে তাকে। অমিতের গলা শুনি মনে হলো সে খুব খুশি, রিল্যাক্সড মুডে রয়েছে। অমিত বলল, ভাই তুই কোথায়? আমি যে কি খুশি তোকে কি বলবো। লাকি উত্তর দিল, আমি এখন মাঠে এসেছি, জগিং করছি, আর আমি এটাও জানি যে কোয়েলের ব্যাপারটা মিটে গিয়েছে। অমিত যেন একটা বড় সড়ো ধাক্কা খেল। হতবাক হয়ে সে লাকিকে জিজ্ঞেস করলো, আরে ভাই তুই কি করে জানলি? তুই তো ঠিকই জানিস দেখছি। 20 মিনিট আগে কোয়েলের বাবা ওকে ফোন করেছিলেন। তিনি বলেছেন চিন্তার কোনো কারণ নেই, পুরো ব্যাপারটা মিটমাট হয়ে গেছে। কিন্তু তুই কিভাবে জানলি বলতো? লাকি বলল, আরে ভাই আমি তোর গলায় এত খুশির সুর শুনেই বুঝতে পারলাম। সিম্পল, তুই বল, ব্যাপারটা যদি না মিটতো তাহলে কি তুই আমাকে এত খুশি হয়ে ফোন করতিস? অমিত তার উত্তরে বলল, হ্যাঁ সেটাও ঠিক। যাই হোক, তুই তাড়াতাড়ি হস্টেলে চলে আয়, আমরা বেরোবো। কোয়েল আজকে ওর তরফ থেকে একটা ট্রিট দেবে বলেছে। তাড়াতাড়ি আয়, আমরা সবাই রেডি। লাকি বলল, না রে, আমি যাব না, তোরা সবাই মিলে যা, মজা করে আয়। সে চাইছিল না যে কোয়েল আবার তাকে দেখে মেজাজ খারাপ করে বসে থাকুক। নাছোড়বান্দা অমিত লাকিকে জোর করতে থাকলো আর বলল, চল না ভাই, এরকম করিস না প্লিজ, চল ভাই। তুই যদি না যাস তাহলে আমি, অরিত্র আর প্রীতম কোনোদিন তোর সাথে কথা বলবো না, আর তুই রুমেও আসতে পারবি না। লাকির উত্তর না শুনেই তার মুখের ওপর ফোনটা কেটে দিল অমিত। এদিকে লাকিও কনফিউজড, কি করবে সে বুঝতে পারছিল না। এমন সময় লাকির ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা পাঠিয়েছে অমিতই। সেখানে লেখা ছিল, কোনো অজুহাত শুনবো না ভাই, আজকে তোকে আসতেই হবে, আর না এলে তার পরিণাম খুব খারাপ হবে। অমিতের এই মেসেজ দেখে লাকি আরো দোটানায় পড়ে গেল। মাঠে দাঁড়িয়ে লাকি মনে মনে বলে উঠল, কি আর আছে, আমি তো সবসময়ই অপমান সহ্য করছি, বন্ধুদের জন্য না হয় আজ আরেকটু সহ্য করব। এদিকে শহরের এক নামী রেস্তোরাঁয় কোয়েল তার বন্ধুদের সঙ্গে খোশ মেজাজে বসে আছে। এই টেবিলে 10 জন তার সঙ্গে বসেছিল। দিশা, মানসী, রোশনি ছাড়াও কোয়েলের অন্যান্য বন্ধুরা সেখানে এসেছিল অমিত, অরিত্র আর প্রীতম। আবার কোয়েলের ঠিক পাশেই বসেছিল তার আর এক স্কুল ফ্রেন্ড তন্ময়। লাকি সেখানে পৌঁছায়। সে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার চোখে কোয়েলের মুখটা জল জল করে উঠল। কোয়েল তার বন্ধুদের সঙ্গে কথা বলতে, হাসি ঠাট্টা করতে ব্যস্ত ছিল। হঠাৎ তারও নজর যায় লাকির দিকে, আর লাকিকে দেখা মাত্রই ব্যাপক রেগে যায় কোয়েল। লাকি তাদের টেবিলে পৌঁছাতেই কোয়েল খুব খারাপভাবে বলে উঠল, তুমি, তোমাকে এখানে কে ডেকেছে? আমি তো তোমাকে এখানে আসতে বলিনি। কোয়েলের মুখ থেকে এই কথা শুনে লাকিও রেগে গেল। কোয়েলের এই ব্যবহারে সবাই তার দিকে তাকিয়ে থাকলো, এমনকি রোশনিও। লাকির বন্ধুরাও একটু বিরক্তির ভাব প্রকাশ করলো কোয়েলের এই ব্যবহারে। কোয়েলের চোখে নিজের প্রতি এত ঘৃণা দেখে লাকি এবার ক্ষোভে ফেটে পড়ল। কি করবে এবার লাকি? সে কি এখান থেকে চলে যাবে, নাকি রাগের মাথায় বলে বসবে যে তার কারণেই আজকে কোয়েল মুক্তি পেয়েছে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।